বন্ধুরা, তোমাদেরকে পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় আছি আমি আরিফ সরকার, প্রভাষক রসায়ন, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। তা আশা করি শিক্ষার্থী তোমরা অনেক ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল এবং ওই পড়াগুলির মধ্যে যে আমাদের শেষ যে পড়াটা ছিল সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে আজকে আমাদের পড়া আমরা শুরু করব আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়া থেকে। আজকে আমাদের পড়া শুরু হবে। তাহলে চলো আমরা এখন ক্লাসে চলে যাই। আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালা। তাহলে এখন আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালাটা আমরা শুরু করি। একটা বিক্রিয়া আমরা ধরে নেই 2 of A উৎপাদ ধরিলাম আমাদের B। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের মূল সংখ্যা হচ্ছে A মূল আর উৎপাদ হয়েছে 0 মূল। আর সাম্য অবস্থায় আমাদের হচ্ছে A মাইনাস আলফা মূল, বা আমরা A মাইনাস X নিলাম, বিয়োজনের পরিমাণ A মাইনাস X মূল আর উৎপাদ হয়েছে X মূল। তাহলে প্রদত্ত বিক্রিয়ার হার আমাদের কি হবে? dx/dt সমানুপাতিক A মাইনাস X স্কোয়ার। এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক। আমরা জানি যে এটা হচ্ছে যে বরক্রিয়ার সূত্র মতে আমরা জানি যে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার সাথে বিক্রিয়ার হার সমানুপাতিক হয়। তাহলে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা মান হচ্ছে A মাইনাস X, আর এটাকে আমরা দ্বিঘাতে উন্নীত করেছি। তাহলে আমাদের এখন এই দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার সংখ্যাটা আমরা এখান থেকে বলতে পারি। বিক্রিয়কের মোলার ঘনমাত্রাকে দ্বিঘাতে উন্নীত করলে উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়ার হারের সমানুপাতিক হয়। বিক্রিয়কের মোলার ঘনমাত্রাকে দ্বিঘাতে উন্নীত করলে উন্নীত রাশিটি পরীক্ষালব্ধ বিক্রিয়া হারের সমানুপাতিক হয়, আর তাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বিক্রিয়কের মোলার ঘনমাত্রাকে যদি আমরা দ্বিঘাতে উন্নীত করি, এই উন্নীত রাশিটি আমাদের পরীক্ষালব্ধ বিক্রিয়ার হারের সমানুপাতিক হবে, আর এটা হবে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এখন চলো এই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার রাশিমালাটা আমরা দেখি নিই। তাহলে dx/dt সমান হচ্ছে k of A মাইনাস X হোল স্কোয়ার, বা আমরা লিখতে পারি আমরা এটাকে আর গুণন করে দিলাম, এই পার্শ্ব পরিবর্তন করে এটাকে dx/A মাইনাস X হোল স্কোয়ার, এবং এখানে লিখলাম k of dt। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? বা A মাইনাস X ইনভার্স 2 dx k of dt। এটা আমরা জানি সূচকের নিয়মে যখন নাকি নিচের কোনো সংখ্যা থাকে তখন এটা আমরা কি ইনভার্স 2 লিখতে পারি, সেখানে বিপরীতায়ন। এখন পরবর্তী লাইনে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করে নিই, বা ইন্টিগ্রেশন অফ A মাইনাস X ইনভার্স 2 dx k of dt, বা আমাদের কি হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, আমাদের কি আসে x টু দি পাওয়ার n+1 এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস এক্স মাইনাস
টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, যেহেতু এই রাশিটা এখানে আমাদের ডিডিএক্স করতে হবে, সেখানে আমাদের আসে মাইনাস ওয়ান। আর এখানে আসে আমাদের কে ইন্টিগ্রেশন অফ ডিটি কে টি প্লাস সি, বা আমাদের মান আসতেছে, এই মানটা যদি আমরা লিখি তাহলে এখানে মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান। তো মাইনাস এবং মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস হলে আমরা এখানে সরাসরি লিখে ফেলতে পারি যে এ মাইনাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস ওয়ান, আর এখানে আসবে কে টি প্লাস অফ সি, বা ওয়ান বাই এ মাইনাস এক্স কে টি প্লাস সি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমাদের ইন্টিগ্রেশনের ব্যাপারে একটা জিনিস খুব ভালোভাবে তোমাদের জানতে হবে, তা হচ্ছে যদি ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট অ্যান্ড আপার লিমিট এখানে দেওয়া থাকে তাহলে সমাকলন ধ্রুবক আমাদের সি লিখতে হবে না। আর যদি আমাদের এখানে আমাদের লোয়ার লিমিট এবং আপার লিমিট না থাকে তাহলে এখানে আমাদের সমাকলন ধ্রুবক সি নিতে হবে। তাহলে আমরা এখন এই সি এর মানটা কীভাবে নির্ণয় করব? আমরা প্রাথমিক অবস্থায় যখন টি সমান 0 ছিল তখন আমাদের উৎপাদ ছিল এক্স সমান হচ্ছে 0। তাহলে মানগুলি প্রদত্ত সমীকরণে আমরা বসিয়ে পাই। আমাদের মান আসে এ মাইনাস 0 কে 0 প্লাস সি 1 বাই এ সি। এখন এই সি এর মান আমি 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 বাই এ মাইনাস এক্স কে টি প্লাস 1 বাই এ, বা আমাদের কী আসতেছে 1 বাই এ মাইনাস এক্স মাইনাস 1 বাই এ কে টি। এখন যদি প্রদত্ত রাশিটার আমরা লসাগু করে নেই তাহলে আমাদের আসবে এ মাইনাস এক্স, তাহলে আমাদের এখানে থাকতেছে এ, আর এখানে এ ক্যান্সেল, তাহলে আমাদের এখানে থাকে মাইনাস এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস এক্স ইকুয়াল কেটি ক্যান্সেল, বা আমাদের আসতেছে এক্স বাই এ মাইনাস এক্স কেটি। নেক্সট আমরা যদি পার্শ্ব পরিবর্তন করি, পাশ পরিবর্তন করলে কেটি সাইড চেঞ্জ করব এক্স বাই এ মাইনাস এক্স, বা লিখতে পারি কে ইকুয়াল 1 বাই টি এক্স বাই এ মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে মোলার ঘনমাত্রার সম্পর্ক। যদি বলে আমাদের যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করো, যদি আমাদের প্রশ্ন আসে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ প্রতিপাদন করো, তাহলে আমরা এই সমীকরণ এতটুকু পর্যন্ত আমাদের আনসার আসতে হবে কে সমান 1 বাই টি ইন্টু এক্স ইন্টু এ মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের সমীকরণ। এখন যদি প্রশ্ন আসে যে বেগ ধ্রুবকের সাথে অর্ধায়ুর কি সম্পর্ক এবং অর্ধায়ুটা আমাদের প্রাথমিক মোলার ঘনমাত্রার উপর নির্ভর করে কি না, তার উপর ভিত্তি করে আমাদের এখান থেকে আমরা আর একটি সমীকরণ প্রতিপাদন করতে পারি। তাহলে আমাদের আসা যাক যে অর্ধায়ুটা কি, অর্ধায়ুর সাথে এই প্রদত্ত বিক্রিয়ার মোলার ঘনমাত্রা যে কী সম্পর্ক হবে। অর্ধায়ু হচ্ছে একটা বিক্রিয়ার অর্ধেক সময়ে, যখন একটা বিক্রিয়ার অর্ধেক সময় হয় ওই অর্ধেক সময়ে একটা বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদে পরিণত হচ্ছে সেটা বলা হয় প্রদত্ত বিক্রিয়ার অর্ধায়ু। একটা বিক্রিয়া অর্ধেক সময়ে যে পরিমাণ উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় প্রদত্ত বিক্রিয়ার অর্ধায়ু। অর্থাৎ যখন অর্ধায়ুটা হাফ, একটা সময় যদি 1 হয় তাহলে এর অর্ধেক হচ্ছে হাফ, অর্থাৎ যখন টি সমান টি অফ হাফ তখন আমাদের এক্স হবে, উৎপাদটা হবে অর্ধেক, তাহলে টোটাল এ হচ্ছে প্রথম, তার টোটাল যে মূল সংখ্যা সেটা ছিল এ মূল, তাহলে এটা তখন অর্ধেকে পরিণত হবে এ বাই 2, অর্থাৎ যখন টি সমান টি অফ হাফ তখন এক্স হবে এক্স ইকুয়াল এ বাই 2। এখন
টি ও এক্সের মান এই প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। তা আমাদের মান আসতেছে কে টি হাফ এ বাই টু এ মাইনাস এক্সের মান হচ্ছে এ বাই টু। তা আমি দেখে নিচ্ছি আমাদের সমীকরণ লাস্ট কি হয়, এ বাই টু, এখানে যদি আমরা লসাগু করি 2a মাইনাস এ, তাহলে আমাদের আসতেছে কে ইকুয়াল 1/t অফ হাফ, একসাথে করে ফেলি আমরা এখানে, তাহলে আসবে আমাদের a বাই টু, টুটা উপরে চলে যাবে 2 তো 2a থেকে a, আমাদের এখানে মানটা আসতেছে এ আসতেছে, সরি এ 2a থেকে a, তাহলে এ স্কোয়ার আসবে। তাহলে এখন যদি আমরা কাটাকুটি করি 2, তাহলে আমরা লিখতে পারি এখন কে সমান 1/t অফ হাফ ইন্টু 1/a, বা আমরা লিখতে পারি যদি আমরা আর গুণন করি তাহলে আমরা লিখতে পারবো যে টি হাফটা আমরা এইদিকে নিয়ে আসি, তো টি হাফ সমান 1/k 1/a। এখন যদি আমরা জানি এই কেটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে পুরাটাকে আমরা একটা ধ্রুবক ধরে নিই, তাহলে আমাদের এখানে সমানুপাতিক চলে আসবে 1/a। তাহলে আমাদের কি সমীকরণ আসলো, টি হাফ সমানুপাতিক 1/a, অর্থাৎ দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক মোলার গণমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে এখন যদি আমাদের কোথাও উদ্দীপকের মধ্যে বলে যে একটা উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে বললো যে এর সাথে প্রাথমিক মোলার গণমাত্রার কী সম্পর্ক হইতে পারে বা অর্ধায়ুর সাথে তার সম্পর্কটা কি, তাহলে সেখানে আমরা লিখতে পারবো যে আমরা এখান থেকে দেখতে পাই দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক মোলার গণমাত্রার ব্যস্তানুপাতিক, অর্থাৎ অর্ধায়ু হচ্ছে প্রাথমিক মোলার গণমাত্রার ব্যস্তানুপাতিক। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম ক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া এবং এই সমস্ত বিক্রিয়ার রাশিমালা এবং এদের সাথে অর্ধায়ুর যে সম্পর্ক তা আমরা শিখলাম। এখন চলো তোমাদের যে এই যে একটা বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার গতিটা কোন কোন নিয়ামকের উপর নির্ভর করে, অর্থাৎ একটা বিক্রিয়ার হার তার উপর প্রভাবিত যে নিয়ামক তার উপর ভিত্তি করে তার আলোচনা আমরা দেখি নিই যে এর একটা প্রভাবকের উপরে একটা বিক্রিয়ার হার কিভাবে প্রভাবিত হতে পারে। একটা বিক্রিয়ার হার কিসের কোন কোন নিয়ামকের উপরে প্রভাবিত হবে তার উপর ভিত্তি করে আমরা সমীকরণ প্রতিপাদন করতে পারি। তাহলে আমরা প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে বিক্রিয়ার হারের উপরে সবচাইতে যে ইম্পর্টেন্ট একটা নিয়ামক সেটা হচ্ছে, তিনটা নিয়ামক কাজ করে সচরাচর, মূলত টি পি সি, অর্থাৎ তাপমাত্রা, চাপ এবং মোলার গণমাত্রা। অর্থাৎ একটা বিক্রিয়ার হার তাপমাত্রার উপর নির্ভর করে, চাপের উপর নির্ভর করে, মোলার ঘনমাত্রার উপর নির্ভর করে। বিজ্ঞানী এরিনিয়াস বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার নির্ভর ভিত্তিক উনি একটা সমীকরণ প্রতিপাদন করেন, এর নাম হচ্ছে বিজ্ঞানী এরিনিয়াসের সমীকরণ। তাহলে আমরা বিক্রিয়ার হারের সাথে তাপমাত্রা অনেক গভীর সম্পর্ক। যদি একটা বিক্রিয়ার তাপমাত্রা আমরা বাড়িয়ে দিই তাহলে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায়, সেখানে আমাদের উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। যেমন সোডিয়াম থায়োসালফেট এর সাথে যদি তার যে জলীয় দ্রবণ এবং HCl এর জলীয় দ্রবণ, সেখান থেকে আমাদের উৎপন্ন করে সালফারের অধক্ষেপ সলিড এবং সাথে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সাথে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং সাথে উৎপন্ন করবে আমাদের সালফার ডাইঅক্সাইডের গ্যাস এবং সাথে উৎপন্ন করবে পানি, 2NaCl 2HCl। প্রদত্ত বিক্রিয়াটি থেকে আমরা বলতে পারি যদি এই বিক্রিয়াটি 20 ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে নিই এবং 30 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা কল্পনা করি যে
20°C তাপমাত্রায় প্রদত্ত বিক্রিয়াতে যত সালফারের না অদক্ষেপ করে 30°C তাপমাত্রায় সালফারের অদক্ষেপ এর চাইতে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রার সাথে সাথে একটা বিক্রিয়ার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, অদক্ষিপ্ত হওয়ার পরিমাণ বহু গুণে বেড়ে যায়, দ্বিগুণ, কিংবা বিজ্ঞানীরা বলেছেন সেটা দ্বিগুণও হতে পারে, তিনগুণও হতে পারে, অর্থাৎ তার পরিমাণ অনেক বেশি। তার মানে একটা বিক্রিয়াতে বিক্রিয়ার হার তাপমাত্রার উপর নির্ভরশীল, এবং সেখানে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তার ওই বিক্রিয়ার গতিবেগ বহু গুণে বৃদ্ধি পায়। এই তাপমাত্রার সাথে সম্পর্কিত একটা সমীকরণ, তা হচ্ছে আমাদের কে সমান হচ্ছে আমাদের পি জেড, আমি আরেকটু বড় করে লিখি, কে পি জেড ই এ বাই আর টি। এটা হচ্ছে বিজ্ঞানী এরিনিয়াস উনি একটা বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্কিত একটি সমীকরণ প্রতিপাদন করেন, যা তোমরা উপরের লেভেলে তোমরা গেলে তা পাবে, কিন্তু এখানে আমাদের সমীকরণটা হচ্ছে এটা, কে সমান পি জেড ই মাইনাস ই এ টু দি বাই আর টি। তাহলে এখন প্রদত্ত বিক্রিয়াটিকে আমরা, এই প্রদত্ত সমীকরণটাকে আমরা একটা রূপ দিব, অর্থাৎ তাপমাত্রার সাথে বেগ ধ্রুবকের কী সম্পর্ক তা আমরা এখন আলোচনা করব। আমরা কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, বা তাকে বলা হয় বিক্রিয়ার বেগ ধ্রুবক, আর পিটাকে বলা হয় স্টেরিক ফ্যাক্টর বা স্থানিক জনিত প্রভাব বা স্টেরিক প্রভাব, ভিড়জনিত প্রভাব বা স্থানিক প্রভাবকে বলা হয় পি। স্থানিকজনিত প্রভাব সেটা হচ্ছে পি, যাকে বলা হয় স্টেরিক ফ্যাক্টর। আর যেটা হচ্ছে আমাদের এখানে আমাদের যেটা হচ্ছে কোয়ালিশন ফ্যাক্টর, সংঘর্ষের কোয়ালিশন রেট, বিক্রিয়ার হার, যেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার বা তাকে বলা হয় কোয়ালিশন রেট। আর এটা হচ্ছে একটা বিক্রিয়ার তার মোট অণুর কত অংশ সক্রিয় অর্থাৎ অ্যাক্টিভেটেড মলিকুলে পরিণত হতে পারছে, তার যে পরিমাণ সেটা হচ্ছে ই। অর্থাৎ একটা মোট পরিমাণের মধ্যে কত ভগ্নাংশ পরমাণু বা অণু বা আয়ন সে বিক্রিয়া থেকে উৎপাদে পরিণত হতে পারতেছে, তার যে পরিমাপ সেটা হচ্ছে ই। তাহলে আমি আবারও বলছি, এখানে কে হচ্ছে রেট কনস্ট্যান্ট বা তাকে বলা হয় বেগ ধ্রুবক, পি হচ্ছে স্থানিকজনিত প্রভাব বা স্টেরিক ফ্যাক্টর, আর জেড হচ্ছে কোয়ালিশন রেট অর্থাৎ সংঘর্ষের হার, আর ই হচ্ছে একটা বিক্রিয়ার মোট যে পরিমাণ তার মধ্য থেকে কী পরিমাণ বিক্রিয়ক অণু উৎপাদে পরিণত হতে পেরেছে তার যে ভগ্নাংশের পরিমাপ সেটা হচ্ছে ই। আর এটাকে বলা হয় ই এ, সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। আর পি এবং জেডকে একসাথে বলা হয় এ ই বাই আর টি। এটাকে বলা হয় এ সমান পি ডট জেড, অর্থাৎ পি এবং জেডকে একত্রে আমাদের এ লিখতে পারি, একে বলা হয় এরিনিয়াস ফ্যাক্টর। অর্থাৎ এরিনিয়াস ফ্যাক্টর, এই দুটা ধ্রুবককে আমাদের পি এবং জেডকে এ দ্বারা চিহ্নিত করা হয়, এটাকে বলা হয় আর এরিনিয়াস ফ্যাক্টর। তাহলে আমরা দেখি যে এই প্রদত্ত বিক্রিয়াতে তাপমাত্রার সাথে আমাদের বেগ ধ্রুবকের সম্পর্ক কিভাবে প্রভাবিত হয়। তাহলে আমরা ধরে নিই যে T1 তাপমাত্রায় যেহেতু আমাদের তাপমাত্রার সাথে সাথে বেগ ধ্রুবকের মান পরিবর্তন হবে, বিক্রিয়ার হার পরিবর্তন হয়, সেখানে বিক্রিয়ার বেগ ধ্রুবকের মানও পরিবর্তন হয়। তাহলে T1 সমান হচ্ছে আমাদের K1 আর T2 সমান হচ্ছে আমাদের K(2). এটাকে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা উভয় দিকে আমরা একটা লন নিই। তা লন এ প্লাস লন ই এ বাই আর টি। তো এটাকে যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারবো লন এ পাওয়ারটা চলে আসবে আগে, তাহলে আমাদের হবে মাইনাস ই এ বাই আর টি লন ই। আর তোমরা জেনে থাকবে লন ই এটা হচ্ছে 1, লন ইর মান হচ্ছে 1।
তাহলে আমাদের মানটা কি আসে, লন কে লন অফ এ ই এ বাই আর টি। তাহলে আমাদের লন ই সমান হচ্ছে লন ই এর মান হচ্ছে 1। এখন এই প্রদত্ত সমীকরণে আমরা এই মানগুলি বসিয়ে নেই, অর্থাৎ T1 তাপমাত্রায় যদি আমরা বিক্রিয়ার বেগ ধ্রুবক K1 ধরি, T2 তাপমাত্রায় বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান K2 আমরা যদি নেই, তাহলে প্রদত্ত সমীকরণের রূপটা কি হবে, লন K1 লন এ, এটা একটা ধ্রুবক, চেঞ্জ হবে না, সক্রিয়ণ শক্তি মান আর সাথে এখানে হবে আমাদের আর টি অফ 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার লন K2 সমান লন অফ এ মাইনাস ই এ বাই আর টি 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এখন যদি আমরা এই 2 মাইনাস 1 নং হতে লন K2 লন K1 আর আমাদের এই রাশি লন এ মাইনাস ই এ বাই আর টি 2 মাইনাস লন এ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ই এ বাই আর অফ T1, তাহলে এটা হচ্ছে ক্যান্সেল। তাহলে আমরা লিখতে পারি এখানে লন K2 মাইনাস লন K1, এটাকে আমরা কি লিখতে পারি, লন K2 বাই লন K1, অর্থাৎ লন এ বাই বি, এটাকে বলা হয় লন এ মাইনাস লন বি, আর এটাকে আমরা লিখতে পারি ই এ বাই আর টি 1 মাইনাস ই এ বাই আর টি 2। এখন আমরা লন K2 বাই K1, এখানে আমরা ই এ বাই আর কমন নিতে পারি, তাহলে আমাদের কী আসে 1 বাই T1 মাইনাস 1 বাই T2, তাহলে ই এ বাই আর T1 T2 T2 মাইনাস T1 লন K2 বাই লন K1। তাহলে আমাদের লাস্ট সমীকরণ কি আসলো, লন K2 K1 ই এ বাই আর T2 মাইনাস T1 T1 T2। অর্থাৎ এটা হচ্ছে একটা বিক্রিয়ার, একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে তার তাপমাত্রার সম্পর্ক। অর্থাৎ একটা বেগ ধ্রুবক আমরা যদি একটা তাপমাত্রা পরিবর্তন করি, তাহলে একটা বিক্রিয়ার সাথে একটা তাপমাত্রার কিভাবে পরিবর্তিত হবে তাই এই প্রদত্ত সমীকরণ থেকে আমরা নির্ণয় করতে পারি। এবং এ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করতে পারি। যদি আমাদের প্রাথমিক তাপমাত্রায় কোনো বেগ ধ্রুবকের মান দেওয়া থাকে এবং পরিবর্তিত তাপমাত্রায় আরেকটি বেগ ধ্রুবকের মান দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা সহজেই সক্রিয়ণ শক্তির মান আমরা নির্ণয় করতে পারব। তাহলে এখন আমাদের আলোচনা হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তিটা কি, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি একটু দেখিয়ে নিচ্ছি যে আমার ভিডিওটা আমাদের কোনো সমস্যা আছে কিনা লাইভ ক্লাসে। তাহলে আমাদের এখন আমরা আলোচনা করব সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি, যার ইংরেজি ওয়ার্ড হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এটা আসলে কি? বিক্রিয়ক অণুগুলো পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় এবং সেখানে বিক্রিয়ক অণু থাকতে পারে, আয়ন থাকতে পারে, তো সেখানে তারা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়ে সেখানে আমাদের বিক্রিয়কের সবগুলো পুরাতন বন্ধন ভেঙে যায় এবং উৎপাদের নতুন বন্ধন গঠিত হয়। অর্থাৎ আমাদের পুরাতন বন্ধন ভাঙে একটা বিক্রিয়ায় এবং নতুন বন্ধন উৎপন্ন হয়। তাহলে একটা বিক্রিয়ায় তাপের পরিবর্তন বলতে আমরা কি বুঝি? পুরাতন বন্ধন ভাঙার জন্য প্রয়োজনীয় মোট শক্তি মাইনাস নতুন বন্ধন গড়ার জন্য নির্গত মোট শক্তি। তাহলে একটা বিক্রিয়ার বিক্রিয়কের অণুগুলো, একটা বিক্রিয়ার বিক্রিয়কের পরমাণুগুলো বা তার যে আয়নগুলো যদি সেটা উৎপাদে পরিণত হতে চায়, তাহলে তাকে সর্বনিম্ন ন্যূনতম একটা শক্তি অর্জন করে সে উৎপাদে তাকে
একটা ন্যূনতম একটা শক্তি সে অর্জন করে সে তাকে উৎপাদে সে যেতে পারবে যদি সে ন্যূনতম একটা শক্তি অর্জন করে নিতে পারে। অর্থাৎ তাহলে বিক্রিয়ায় যে সর্বনিম্ন ন্যূনতম শক্তি অর্জন করে একটা বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয় তাকে ওই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বলে। অর্থাৎ একটা বিক্রিয়ার অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করে সেটা উৎপাদে পরিণত হয়, ওই ন্যূনতম শক্তিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। অর্থাৎ একটা বিক্রিয়ার হয় সক্রিয়ণ শক্তি, কিন্তু একটা বিক্রিয়ার কখনোই সক্রিয় অণু হবে না। একটা বিক্রিয়ার হবে সক্রিয়ণ শক্তি, আর একটা বিক্রিয়ার যে সমস্ত অণুগুলো এই শক্তির অর্জন করতে পারলো তাকে বলা হয় সক্রিয় অণু, অ্যাক্টিভেটেড এনার্জি, সেখানে বলা হয় অ্যাক্টিভেটেড মলিকুল, সক্রিয় অণু তারা। এখন আমরা জানি যে একটা বিক্রিয়াতে যখন বিক্রিয়ক থাকে তার একটা নির্দিষ্ট স্থিতিশক্তি থাকে, তার একটা অভ্যন্তরীণ শক্তি থাকে। যখন প্রদত্ত বিক্রিয়াতে কোনো তাপমাত্রা দেওয়া হয় তাহলে এদের মধ্যে প্রথমে কী ঘটে, এদের তাপ বৃদ্ধি করার কারণে এদের মধ্যে গতিবেগ বৃদ্ধি পায়, আর গতিবেগ বৃদ্ধি পেলে এদের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, আর সংঘর্ষ বৃদ্ধি পেলে এদের যে প্রাথমিক অবস্থায় গড় গতিবেগ সেখান থেকে এদের গড় গতিবেগের মান অস্থায়ী অবস্থায় সেটা আরও বৃদ্ধি পায়। তাহলে পরস্পর সংঘর্ষের দ্বারা একটা অণু এদের যে গড় গতিশক্তি, অস্থায়ী অবস্থায় এদের যে গড় গতিশক্তি, সেখান থেকে এরা একটা বিক্রিয়কের স্থিতি অবস্থায় যে গড় শক্তি, এদের যে পার্থক্যের মান সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। অর্থাৎ সক্রিয়ণ শক্তি যদি EA দ্বারা বলি আমরা, তাহলে তার EX মাইনাস E অফ A, EX মাইনাস E অফ A, এটা ক্যাপিটালও লিখতে পারি EX বা E অফ A, তোমার ইচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে EXটা কি, EXটা হচ্ছে একটা বিক্রিয়ক অণুগুলোর পরস্পর সংঘর্ষরত অবস্থায় এদের যে গড় শক্তিটা সেটা হচ্ছে EX, এবং একটা বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় এদের যে গড় শক্তি সেটাকে বলা হয় EA। তাহলে মধ্যবর্তী বা অস্থায়ী অবস্থায় গড় শক্তি থেকে যদি আমরা প্রাথমিক অবস্থার শক্তিটা বিয়োগ করি তাহলে আমাদের যে মান আসে সেটাকে বলা হয় সক্রিয়ণ শক্তি। তাহলে এখন যে সক্রিয়ণ শক্তির মানের উপর নির্ভর করে একটা বিক্রিয়ার গতিবেগ কি বৃদ্ধি পাবে না একটা বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায়। অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান যদি কম হয় তাহলে আমাদের বিক্রিয়ার হার বেড়ে যায়, আর সক্রিয়ণ শক্তির মান বেশি হলে সক্রিয়ণ শক্তির মান বৃদ্ধি পেলে উৎপাদের পরিমাণ কমে যায়। এটাকে আমি তোমাদের একটা সুন্দর আরও একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলতে পারি। যদি যেহেতু এখন বর্তমানে আমাদের 5 নম্বর হচ্ছে 33, এটা যদি এখন বৃদ্ধি করে 50 করা হলো, তাহলে কোনো শিক্ষার্থী যদি ইন্টারমিডিয়েট পাস করে সে উচ্চ শিক্ষার জন্য যেতে চায় তাহলে তাকে সেখানে অবশ্যই সর্বনিম্ন 50 নম্বর পেতে হবে। এই 50 নম্বরটা হচ্ছে তার জন্য সক্রিয়ণ শক্তি। আবার যদি এরকম হলো যে 5 নম্বর 33, এটাকে লেস করে এটা এখন 5 নম্বর হয়েছে 15, তাহলে এখন আমাদের শিক্ষার্থীর পাশের সংখ্যা বেড়ে যাবে। যেহেতু আমাদের সর্বনিম্ন 5 নম্বর হচ্ছে 15, তাহলে সহজেই বিক্রিয়ক অণুগুলো অর্থাৎ সহজেই আমাদের শিক্ষার্থীরা পাস করে উচ্চশিক্ষার জন্য যেতে পারবে। অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান কমে গেলে একটা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, সক্রিয়ণ শক্তির মান বৃদ্ধি পেলে একটা বিক্রিয়ার হার হ্রাস পায়। এই সক্রিয়ণ শক্তির মানগুলি বিভিন্ন নিয়ামকের দ্বারা প্রভাবিত হয়, সেটাও তাপমাত্রার উপর নির্ভর করে। যদি তাপমাত্রা যদি কোনো বিক্রিয়াতে দেওয়া হয় তাহলে বিক্রিয়ক অণুগুলোর সংঘর্ষ বৃদ্ধি পায়, আর সংঘর্ষ যদি বৃদ্ধি পায় এদের সক্রিয়ণ গতিবেগ বৃদ্ধি পায়, সংঘর্ষ বৃদ্ধি পায়, এদের সক্রিয়ণ শক্তির মান কমে যায়। অপরদিকে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এদের সক্রিয়ণ শক্তির মান হ্রাস পায়। সক্রিয় শক্তির মান হ্রাস পাবে তাপমাত্রা কমিয়ে দিলে, আর যদি আমাদের তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেখানে সক্রিয় শক্তির মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার গতি তাহলে আমরা বিক্রিয়ার গতিটা আমরা দেখতেছি যে এই যে চূড়াটা এটাকে বলা হয় EX অস্থায়ী অবস্থায়, এটাকে বলা হয়। অর্থাৎ যদি
এই প্রাথমিক অবস্থা হচ্ছে এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এটাকে বলা হয় তাপহারী। এদিকে যদি হয় আমাদের শক্তি, আর এটা হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি। এটাকে বলা হয় বিক্রিয়কের স্থিতিশক্তি, এটাকে বলা হয় উৎপাদের স্থিতিশক্তি, উৎপাদ। তাহলে এটা যদি হয় বিক্রিয়ক, এটাকে যদি হয় উৎপাদ। অনুরূপভাবে এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়ার গ্রাফ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই যে বিক্রিয়কের শক্তিটা হচ্ছে তাপ শক্তি, বিক্রিয়কের যে তাপ শক্তি এবং এটা হচ্ছে উৎপাদের তাপ শক্তি। অর্থাৎ একটা বিক্রিয়ার তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি বেশি হয়, উৎপাদের তাপ শক্তি কম হয়। অর্থাৎ কোনো বিক্রিয়ক যদি উৎপাদে পরিণত হতে চায়, তাহলে তাকে এই যে এনার্জি গ্রাফটা, তাকে এই পাহাড়ের চূড়া অতিক্রম করে তারপরে উৎপাদে যেতে হবে। অর্থাৎ এই যে মানটা সেটা হচ্ছে শক্তির মান। অনুরূপভাবে আমাদের এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়ার গ্রাফ, এবং এই তাপহারী বিক্রিয়ার গ্রাফের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি কোনো বিক্রিয়ক পরমাণু কিংবা বিক্রিয়ক আয়ন উৎপাদে যেতে চায়, তাহলে তাকে এই সক্রিয়ণ শক্তির এই যে চূড়াকে অতিক্রম করে তাকে উৎপাদে পরিণত হলে সে উৎপাদে সে যেতে পারবে যদি এই পাহাড় চূড়াটুকু সে যদি ক্রস করতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তির মান হয় কম, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সক্রিয়ণ শক্তির মান হয় বেশি। তাহলে আমরা যদি শক্তির পার্থক্য বা এনথালপির পরিবর্তন ডেল এইচ নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখতে পাই যে এই মানটা হচ্ছে আমাদের বিক্রিয়কের, এই মানটা হচ্ছে কম, এই মানটা হচ্ছে বেশি। তাহলে বেশি থেকে যদি আমরা কম ধরে নিই 420, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি, তাহলে এটা হচ্ছে বেশি 520, তাহলে 100 মাইনাস। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচের মান হয় ঋণাত্মক, আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচের মান হয়েছে ঋণাত্মক। আর অনুরূপভাবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এখানে বলি ডেল এইচ উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের মানটা হচ্ছে বেশি, তাহলে এখানে 520, আর বিক্রিয়কের মান হচ্ছে কম 420 কিলোজুল, তাহলে আমাদের হয়েছে 120 ধনাত্মক। অর্থাৎ এ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচের মান হয় ঋণাত্মক, এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল এইচের মান হয় ধনাত্মক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তাহলে আমরা এই সক্রিয়ণ শক্তির সাথে একটা তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়ার কিভাবে তার গ্রাফের সাথে সম্পর্কিত তা আমরা দেখলাম। এখন যদি আমরা ছোটো করে অল্প সময় একটা আলোচনা করি, সেটা হচ্ছে যে প্রভাবকের সাথে একটা রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ কীভাবে প্রভাবিত হয়। একটা রাসায়নিক বিক্রিয়ার গতি যদি আমরা পদার্থ বিক্রিয়াতে প্রভাবক যোগ করে নেই, তাহলে ওই পদার্থ বিক্রিয়াতে সক্রিয়ণ শক্তির মান হ্রাস পায় এবং সহজেই আরও উৎপাদে পরিণত হয়। তাহলে আজকে আমাদের ক্লাসের দ্বারা আমরা শিখতে পারলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সাথে আমাদের অর্ধায়ুর সাথে ঘনমাত্রার সম্পর্ক, সক্রিয়ণ শক্তি। তারপরে সেখান থেকে আমরা শিখলাম তাপ উৎপাদী বিক্রিয়ার সাথে সক্রিয়ণ শক্তির লেখচিত্র, তাপহারী বিক্রিয়ার সাথে তার লেখচিত্র। তাহলে আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমাদের ক্লাস, আমরা আগামী ক্লাসে তোমাদেরকে এর সাথে রাসায়নিক বিক্রিয়ার যে শক্তি রূপান্তর, সেখানে হ্যাশের তাপ সমষ্টিকরণ সূত্র এবং একটা প্রশমন বিক্রিয়া এই রিলেটেড আমাদের আলোচনা হবে, এবং আগামী আমরা লেকচারগুলিতে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করে দিব। তো ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা সবাই অনলাইনে ক্লাসগুলি খুবই মনোযোগ সহকারে দেখবে, এবং তোমরা এ থেকে আমি আশা করব অনেক তোমরা লাভবান হবে। তো তোমরা এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভ কামনায়, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায়, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সফলতার কামনায় আমি আজকে ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।